আইন নিজের পথেই চলবে, এই সংলাপটা আমরা বারবার শুনেছি, আপনারা শুনেছেন, মুখস্থ হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তব মাটিতে দাঁড়িয়ে আজ বাংলার কোটি কোটি মানুষের মনে একটা জ্বলন্ত প্রশ্ন: আইন কি অপরাধীদের পিছনে ছুটছে, নাকি অপরাধীরাই দেশের আইন আর তাবড় তাবড় তদন্তকারী সংস্থাকে গোল গোল করে ঘুরিয়ে ঘোল খাইয়ে দিচ্ছে? এটা কি ইডি সিবিআই এর ব্যর্থতা, না যারা এই সমস্ত রেপ বা চুরির স্ক্রিপ্ট সাজিয়েছিল তাদের সাফল্য? কি বলবো আমি বুঝতে পারছি না, আপনারাই বলুন। মনে হচ্ছে যেন প্রখ্যাত ক্রিমিনাল লয়ারের সঙ্গে পরামর্শ করে ক্রাইম করতে যাওয়া, যেটা আমরা দেখি ক্রাইম নভেলগুলোতে। মূল বাধাটা কোথায় বলুন তো? ইডি, সিবিআই, সিআইডি তো স্লো চলার কথা নয়। বাংলার মানুষ তাদের জীবদ্দশায় কেসগুলোর ফয়সালা দেখে যেতে পারবে তো? প্রশ্ন উঠছে। কেননা বহু মামলা বছরের পর বছর ধরে চলছে। কেন চলছে সেটা আমি বলবো, শুনতে থাকুন আজকের বিশ্লেষণ। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। হ্যাঁ, আজ কোনো রাগ ঠাক না করে সরাসরি কথা বলবো। কামদুনি থেকে আরজি কর, চাকরি চুরি থেকে গরু পাচার কিংবা বেআইনি পুরনিয়োগ, লিস্টটা বিরাট লম্বা। গত কয়েক বছরে আপনারা শুধু কোটি কোটি টাকার দুর্নীতি আর জঘন্য সব অপরাধের কথা শুনেছেন, টিভিতে ব্রেকিং নিউজ দেখেছেন, ইডি সিবিআই রেড দেখেছেন। কিন্তু ফলাফল কি হলো? 2 বছর, 5 বছর, এমনকি 10 বছর কেটে যাওয়ার পরও মূল মাথা রাঘব বোয়াল বা মাস্টার মাইন্ড আজ কোথায়? যারা সাময়িক গড়াদের পিছনে গিয়েছিল তারাও আইনের হাজারটা ফাঁক গলে আজ বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তিহার জেল থেকে হাসি মুখে ফিরে এলেন বীরভূমের বাঘ। তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরা কি বুঝবো? এটা কি ইডি বা সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থার চরম ব্যর্থতা, নাকি যারাই অপরাধের ব্লু প্রিন্ট বা স্ক্রিপ্ট সাজিয়েছিল এটা তাদের চরম সাফল্য? এই ভিডিওতে আমি পোস্টমর্টেম করব সে অদৃশ্য বাধার, যে কারণে বাংলার মানুষ তাদের জীবদ্দশায় এই কেসগুলোর হয়তো ফয়সালা দেখে যেতে পারবে না। পারফেক্ট স্ক্রিপ্ট। সাধারণ চোরেরা চুরি করতে যায়, ধরা পড়ে যায়, হাজারটা ক্লু ফেলে আসে, কোনো না কোনো ফেলে আসবে। এমনকি যারা হত্যার অভিযোগে অভিযুক্ত তারাও ধরা পড়ে যায়। কিন্তু তারা যদি একজন ভালো আইনজ্ঞের পরামর্শ নিয়ে এই কাজগুলো করতো তাহলে ধরা পড়ার সম্ভাবনাটা কমে যেত। ইদানিং মনে হচ্ছে যেন এই সমস্ত ক্রাইমগুলো করা হয়েছে মানে আইনের বই উল্টে পাল্টে দেখে ঘেঁটে তারপর এই সমস্ত ক্রাইমগুলো করা হয়েছে, যাতে যেখানে যেখানে ধরা পড়ার সম্ভাবনাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে। থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট লেখার মতো। কথাগুলো আমার নয়, বলছেন বিশ্লেষকরা। আর ইডি সিবিআই কোনো পকেট মার বা ছিচকে চোরের তদন্ত করছে কি? তারা যাদের পিছনে ছুটছে তাদের পিছনেও রয়েছে কোটি কোটি টাকার ক্ষমতা আর দেশের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। নানা দিকে, সব দিক থেকেই ধরতে পারেন। আর এই অপরাধের স্ক্রিপ্টগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেখানে অপরাধের টাকা বা ডাইরেক্ট প্রমাণ কখনো সরাসরি মূল নেতার কাছে পৌঁছায় না। একে বলা হয় লেয়ারিং বা স্তরায়ন। আলাদা আলাদা স্তর, টাকা ঘরে শত শত বেনামি অ্যাকাউন্ট, ভুয়ো সেল কোম্পানি আর হাওলার গোলক ধাঁধায়। ইডি সিবিআই যখন তদন্তে নামে তারা বছরের পর বছর শুধু কাগজ আর অ্যাকাউন্টের জট ছাড়াতেই ব্যস্ত থাকে। মূল মাথার সঙ্গে অপরাধের সরাসরি চেন অফ এভিডেন্স বা লিঙ্কটা এমনভাবে কেটে দেওয়া হয় যাতে আদালতে গিয়েই সিবিআই থমকে দাঁড়ায়। অপরাধের প্রমাণ লোপাটেরই নিখুঁত স্ক্রিপ্টটি হলো অপরাধীদের প্রথম বড় সাফল্য। কি বললাম বুঝতে পারলেন সহজ ভাষায়? এই যে টাকাগুলো তোলা হয়, শত শত বেনামি অ্যাকাউন্ট, ভুয়ো সেল কোম্পানি, হাওলার গোলক ধাঁধায় এমনভাবে ঢেকে থাকে অ্যাকাউন্টে জট ছাড়াতেই ইডি লেগে যাবে বছরের পর বছর। বুঝতে পারছেন প্ল্যানিংটা? বছর কেন, আরও কত বছর লাগবে জানা নেই। সাধারণ মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছেন, তারা এত কিছু বোঝেন না। তারা প্রশ্ন করছেন সিবিআই কেন চার্জশিট দেওয়ার পরও কাউকে সাজা দেওয়াতে পারছে না। কিন্তু এখানে কাজ করে ভারতীয় সংবিধানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র নীতি। সুপ্রিম কোর্ট বারবার বলেছে বেইল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। অর্থাৎ জামিন হলো সাধারণ নিয়ম আর জেল হলো ব্যতিক্রম। ভারতের আইন বলে যতক্ষণ না আদালতে বিচার শেষ হয়ে কারোর অপরাধ প্রমাণিত হচ্ছে
ততক্ষণ সে আইনের চোখে নির্দোষ। দেখতে পাচ্ছেন রাস্তায় ঘাটে অপরাধীদের ওপর আক্রমণ নেমে আসছে। এই কথাটাই বলা যাবে না যেটা আমি বললাম। আমি কাউকে অপরাধী বলতে পারি না। যতক্ষণ না আদালত তাকে অপরাধী বলে, আমি বলতে পারি বড় জোর অভিযুক্ত। অভিযুক্তকে অপরাধী হিসেবে দেখা হচ্ছে, অথচ সুপ্রিম কোর্ট বলেছে বেইল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। আদালতে বিচার শেষ হয়ে কারো অপরাধ যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে আইনের চোখে নির্দোষ। এখন খেলাটা বুঝুন, ইডি বা সিবিআই যখন কোনো প্রভাবশালীকে গ্রেপ্তার করে তখন তারা আদালতে হাজার হাজার পাতা চার্জশিট জমা দেয়। সাক্ষীর তালিকায় থেকে 300-400 জনের নাম। এবার আমাদের দেশের আদালতের যা পরিকাঠামো, তাতে 400 জন সাক্ষীর বয়ান রেকর্ড করতে আর হাজার হাজার পাতার নথি খতিয়ে দেখতে কত বছর লাগতে পারে বলুন তো? 5 বছর, 7 বছর, নাকি 10 বছর? এই বিপুল সময় তো কোনো বিচারাধীন বন্দীকে জেলে আটকে রাখা যায় না। আর ঠিক এই সুযোগটাই নেন দামি আইনজীবীরা। তারা সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেন, হুজুর আমার মক্কেল তো 2 বছর ধরে জেলেই আছেন, অথচ বিচার প্রক্রিয়াই শুরু হয়নি। এটা তো মৌলিক অধিকারের হনন। ব্যাস। কাজেই দেশের সর্বোচ্চ আদালত ভারতীয় সংবিধান মেনে জামিন দিতে বাধ্য হয়। আর এভাবেই তিহার হোক বা আলিপুর সব জেলখানার গেট খুলে যায় আর প্রভাবশালীরা হাসি মুখে বাইরে বেরিয়ে আসেন। এটা কি তদন্তের ব্যর্থতা, নাকি আইনের এই সিস্টেমটাকে অপরাধীদের ঘোল খাইয়ে দেওয়া? আপনারাই বিচার করুন। বাংলার মানুষের মনে আরেকটা বড় সন্দেহ কাজ করে, সেটা হলো পলিটিক্যাল সেটিং বা রাজনৈতিক সমঝোতা। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভোটের আগে কেন তদন্তের গতি বাড়ে আর ভোট মিটে গেলে কেন সব ঠান্ডা হয়ে যায়? কেন তদন্তকারী সংস্থাগুলো হঠাৎ করে কচ্ছপের গতিতে চলতে শুরু করে? রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন, এর পিছনে একটা বড় প্রশাসনিক বাধার দেওয়াল আছে। একটা রাজ্যে যখন কোনো বড় ক্রাইম হয় তখন প্রাথমিক তথ্য প্রমাণ থাকে রাজ্য পুলিশের হাতে, আর যখন কোর্টের নির্দেশে সিবিআই বা ইডি তদন্তভার নেয় তখন তাদের পুরোপুরি নির্ভর করতে হয় সে পুরনো নথিপত্রের ওপর। এই কেন্দ্র আর রাজ্যের ইগোর লড়াই, ফাইল আদান প্রদানের ধীরগতি এবং রাজনৈতিক টানাপোড়েনের ফায়দা পুরোপুরি তুলে নেয় অপরাধীরা। ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ যদি প্রথম 48 ঘন্টার মধ্যে নষ্ট বা বিকৃত হয়ে যায়, তবে পৃথিবীর সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা আদালতে গিয়ে মুখ থুবড়ে পড়বে। আরজি কর থেকে শুরু করে কামদুনি প্রতিটি কেসেই আমরা দেখেছি প্রথম দিকে তদন্ত নিয়ে মানুষের মনে কত বড় বড় প্রশ্ন তৈরি হয়েছিল। ল্যাটিন ভাষায় একটা প্রখ্যাত আইনি প্রবাদ আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিলম্বে বিচার পাওয়ার অর্থ হলো বিচার না পাওয়া। বাংলার মানুষ আজ বড় ক্লান্ত। যারা নিজেদের চোখের সামনে নিজের সন্তানকে হারাচ্ছেন, কিংবা যারা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে নিজেদের চাকরি চুরি হতে দেখছেন, তারা তাদের জীবদ্দশায় কেসগুলো চূড়ান্ত ফয়সালা দেখে যেতে চান। তারা দেখতে চান যে অপরাধী যতই বড় বা প্রভাবশালী হোক না কেন, তার জায়গা যেন এই অন্ধকার গড়াদের পিছনেই হয়। কিন্তু বর্তমানে এই পরিকাঠামোয় দাঁড়িয়ে সত্যিটা অত্যন্ত নির্মম। বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে যদি প্রতিদিন শুনানি না করা হয়, তবে এই মামলার পাহাড় কোনোদিনই শেষ হবে না। তদন্তকারী সংস্থাগুলোর সদিচ্ছা যতই থাক, প্রমাণের অভাব আর আইনি প্যাঁচের সামনে সাধারণ মানুষের এই ন্যায় বিচারের স্বপ্ন বারবার ধাক্কা খেতেই থাকবে। অপরাধীদের তৈরি করা সেই পারফেক্ট স্ক্রিপ্টটি বারবার জিতে যাবে আর হেরে যাবে আমাদের সমাজ। তাহলে শেষ কথা কি? অপরাধীরাই কি আসলে সিস্টেমকে ঘোল খাইয়ে দিল? উত্তরটা হলো, আপাতত তারা আইনি লুফল বা ফাঁক ফোঁকড় ব্যবহার করে সাময়িক স্বস্তিতে আছে ঠিকই, কিন্তু লড়াইটা এখনও শেষ হয়ে যায়নি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কড়া নজরদারিতে এই কেসগুলো এখনও চলছে। মানুষ আশা ছাড়ছে না। দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষকে আস্থা এবং ভরসা রাখতেই হবে, কেননা এই একটি দরজাই সাধারণ মানুষের জন্য খোলা আছে। এবার আপনার পালা। আপনার কি মনে হয় এই হাই প্রোফাইল কেসগুলোর ফয়সালা না হওয়ার পিছনে আসল দায়ী কে? ইডি সিবিআইয়ের সদিচ্ছার অভাব, নাকি অপরাধীদের সে ভয়ঙ্কর চতুর স্ক্রিপ্ট? নিচের কমেন্ট বক্সে আপনার খোলামেলা মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।